নববধূ বেশে লাল শাড়ি পরনে বসে আছে একটা মেয়ে। মেয়েটার গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল তারই হবু বর নিভৃত। মেয়েটা গালে হাত দিয়ে ভাবলেশীনভাবে তাকিয়ে রইল নির্নিমেষ। তার চোখের কোনা বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল কি? নিভৃত অপর দিকে মুখ ফিরিয়ে কেবল একটা শব্দ উচ্চারণ করল, ছোট লোক। অতপর বেরিয়ে গেল ঘর থেকে। মেয়েটার কানে ছোট লোক শব্দটা ঝিঝি পোকা ডাকের মতো একটানা বাজতে রইল। মেয়েটি স্তব্ধ হয়ে বসে আছে তার ঘরের খাটের এক কোণে। সত্যি কি সে ছোট লোক? তখনই তার বোনেরা ঘরে ঢুকলো, তার সাথে ঠাট্টা মশকরা করছে। তার 2 বছরের ছোট বোন রথি বলল, কি রে আপা, দুলাভাই তো বাড়িতে এসেই তোর ঘরে ছুটে এলো। কি বললো রে আপা, বল না। মেয়েটা কথা বলে না, কেবল সামনের জানালা দিয়ে বাইরে নিম গাছের ডালটায় তাকিয়ে আছে। 2টা শালিক বসে আছে, নিজেদের মধ্যে বাঘ বিতণ্ডায় জড়িয়ে কিচিরমিচির শব্দ তুলে ঝগড়া করছে। রথির কথায় ফোড়ন কাটে মেয়েটার বড় বোন নিতু। রথি, দিন দিন বেশরম হয়ে যাচ্ছিস, বড় বোনের সাথে এভাবে কথা বলে? বড় অপর কথা শুনে কপাল কুঁচকে আসে 16 বছরের রথির। এতক্ষণ চুপ করে থেকে মুখ খুলে পুষ্প। পুষ্প সবার ছোট। আমার আপারে কত সুন্দর লাগছে, ইস, নজর না লাগুক। পুষ্পের কথা শুনে নিতু রথি হাসি মুখে তাকায় তাদের বোনের দিকে। হলদে রঙের গায়ে লাল বেনারসি, মাথায় ঘুমটা টানা, কোমর সমান চুলগুলোকে মাঝ বরাবর সিথি করে খোপা করা, মুখে কোনো সাজ নেই। ডাগর ডাগর চোখগুলোতেই গাঢ় করে কাজল দেওয়া। সমুদ্রের মতো চোখগুলোর সৌন্দর্য বেড়ে গিয়েছে কয়েক গুণ। গা ভর্তি গয়না। বোনদের মাঝে সবচেয়ে সুন্দরী মেয়েটা। বড় বোন নিতু মাশাল্লাহ বলে বোনের কনিষ্ঠ আঙ্গুলে কামড় দিয়ে দেয়, যেন নজর না লাগে। মেয়েটি মলিন মুখে মৃদু হাসে। বোনদের জন্য আজ স্বেচ্ছায় সে বলি হবে, নাকি আরও কোনো কারণ আছে? টিনের ঘরটা ছোট, ছিমছাম, মাথার উপর সিলিং ফ্যান ঘুরছে। বেতের সোফায় বসে আছেন মকবুল আলম, মেয়েটার বাবা তিনি। অপর সোফায় বসে আছেন নাজমুল রহমান, তিনি নিভৃতের বাবা। এছাড়া এখানে উপস্থিত আছে মীরা রহমান, তিনি শান্ত ভঙ্গিতে বসে নিভৃতের দিকে অসহায় চোখে তাকিয়ে আছেন। মিতুর বড় উপস্থিত। ওরা সম্পর্কে নিভৃতের বড় বোন আর দুলাভাই। কাজী সাহেব নিজের কাজ করে যাচ্ছেন। রাগে ক্ষোভে অভিমানে নিভৃত নিচের দিকে তাকিয়ে বসে আছে। ফর্সা মুখটা লাল বর্ণ, হাত দুটো মুঠ করা। তার বাবা মা এত পাষাণ কী করে হলো? নিভৃত কি করে বিয়েটা করবে একবার ভাবল না? নিজের 8 বছরের ভালোবাসা হারিয়েছে, 6 মাসও হয়নি। এর মাঝে আবার দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসিয়ে দিল তাকে। মায়ের প্রতি এই অভিমানটা গাঢ় হয় তার। আত্মহত্যার ভয় দেখানোটা কি খুব বেশি জরুরি ছিল? রাগে মাথার রগগুলো ফুলে ওঠে, ভেঙে গুড়িয়ে দিতে ইচ্ছে করে সব কিছু। তবে সে ওয়াদাবদ্ধ। কাজী সাহেব কনের ঘরের দিকে যান। কবুল শব্দটা শুনে আর সিগনেচার নিয়ে ফিরে আসেন সাদা পাঞ্জাবি পরিহিত সোফায় বসা বরের দিকে। নিভৃত মায়ের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে কবুল শব্দটা উচ্চারণ করে। তার গলা যেন কেউ পাথর বসিয়ে দিয়েছে। অতি কষ্টে জীবনে দ্বিতীয়বার কবুল নামক শব্দটা উচ্চারণ করে সে। পার্থক্য একটাই, আজ থেকে 1.5 বছর আগে শব্দটা উচ্চারণ করেছিল সে আনন্দে, আর আজ উচ্চারণ করছে রাগে ক্ষোভে। সব রাগ গিয়ে পড়ে কনে বেশি মেয়েটার উপর। মেয়েটাকে না করার পরও কেন সে বিয়েতে রাজি হলো? কবুল বলার সাথে সাথে উঠে বাইরে এসে নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে নিভৃত। ছোট লোকদের তার জীবনে কোনো দাম নেই। তার বাবা যে মেয়েটার বাবাকে টাকা দিয়ে সাহায্য করেছে নিভৃত বেশ ভালো করেই জানে। ফরিদপুর থেকে সে রওনা দেয় ঢাকা ধানমন্ডি। ছেলের ব্যবহারে নাজমুল হতাশার নিঃশ্বাস ছাড়েন। বন্ধু আলমের দিকে তাকিয়ে মলিন হাসেন। আলম পরিস্থিতি সামাল দিতে স্ত্রী মর্জিনাকে হাঁক ছেড়ে মিষ্টি আনতে বলেন। মর্জিনা মিষ্টি নিয়ে আসেন, তবে কারো গলা দিয়ে আদৌ এই মিষ্টি নামবে কিনা সন্দেহ। অবশেষে বেজে যায় বিদায়ের ঘণ্টা। মেয়েকে জড়িয়ে ধরে আকাশ কাঁপিয়ে কাঁদেন মর্জিনা। মৌনমা, এই বাবা মারে ভুল বুঝিস না মা। কান্নায় গলা আটকে আসে মর্জিনার। আজ অভাবে পড়ে ফুলের মতো মেয়েটাকে একটা বিবাহিত ছেলের সাথে বিয়ে দেওয়া লাগছে। অভাব কি এতটাই অসহায় করে তোলে মানুষকে? মকবুল কোন হিসেবে মেয়ের সামনে দাঁড়াবেন? সদ্য এইচএসসি দেওয়া মেয়েটাকে নিজের হাতে বলি দিয়ে দিলেন। তার যে আর কোনো উপায় ছিল না। নিতু, রথি, পুষ্প কাঁদছে। এতক্ষণ নির্বিকার থাকলেও এখন মৌন নামের মেয়েটি কাঁদছে। আকাশে বাতাসে তার কান্নার শব্দ প্রতিফলন হচ্ছে। বাবাকে জড়িয়ে ধরে মাকে জড়িয়ে ধরে সে। অতঃপর প্রাণের বোনগুলোর সাথে আলিঙ্গন করে পা বাড়ায় অনিশ্চিত এক ভবিষ্যতের দিকে। 2টা গাড়ি রাখা। যদিও আজ ফরিদপুরে থাকার কথা ছিল, তবে ঢাকায় রওনা দেওয়ার সিদ্ধান্ত নিলেন নাজমুল। একা বাড়িতে নিভৃত যদি কিছু করে ফেলে ভাবতেই বুক ধক করে ওঠে তার।
যদিও বাড়িতে নাজমুলের মা আছেন, বড় আদরের একমাত্র ছেলে। স্ত্রীর দিকে তাকিয়ে দেখেন, তিনিও তাকেই দেখছে। দুজনের কপালে চিন্তার ছাপ। এইভাবে বিয়ে দেওয়াটা কি ঠিক হলো? গাড়িতে উঠে পিছনে ফিরে তাকায় মনু। 5টা মুখ অসহায়ভাবে তাকিয়ে আছে। টিনের ঘরটা, পাশে বড় আম গাছটা, প্রিয় পেয়ারা গাছটা, নিজের হাতে তৈরি কবুতরের টং, 12টা কবুতর। সব ছেড়ে গ্রামের মেয়েটা পাড়ি জমায় ঢাকা। তবে মেয়েটা কি জানে, 2টা তৃষ্ণার্ত চোখ দূর থেকে অসহায়ভাবে তাকিয়ে তাকে দেখছিল। এই অনিশ্চিত জীবনে কি হতে যাচ্ছে? 4 ঘন্টা গাড়ি চালিয়ে নিভৃত প্রবেশ করে তাদের একগুচ্ছ সুখ নামক বাড়িটিতে। যদিও এখন সুখের লেশমাত্রও নেই। মাগরিবের আজান দিচ্ছে দূরে। আবছা আলো চারদিকে, নিস্তব্ধতা বিরাজমান। বিশাল বড় গার্ডেনের এক কোণায় একটা কবরে দৌড়ে যায় নিভৃত। রুহানি? তার রুহানির কবর এটা। সিমেন্টে করা সাদা টাইলসের কবরটার পাশে বসে নিভৃত। হাত বোলায় কবরটায়। তার 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। সে চিৎকার করে কাঁদে। ছেলেদের কাঁদতে নেই এই বাণীকে ভুল আখ্যা দিয়ে নিভৃত কাঁদছে। বাড়ির মালি, ড্রাইভার আনোয়ার অসহায় চোখে তাকিয়ে থাকেন। এরপরের ঘটনা তাদের জানা। প্রতিদিন এই কবরের পাশে অনেকটা সময় কাটা নিভৃত। এখন সে ঘরে গিয়ে ভাঙচুর করবে। তাদের আফসোস হয় বুয়েট থেকে পাশ করা ইঞ্জিনিয়ার ছেলেটার একই দশা। নিভৃত বারে বারে ক্ষমা চায়, কাঁদতে কাঁদতে বলে, এই রুহানি, তুমি কি আমার সাথে রাগ করেছ? আমি ইচ্ছা করে বিয়ে করিনি তো। মাকে আমি কতটা ভালোবাসি তুমি জানো না? মার অসুস্থতা দেখি আমি ভরকে যাই। বিশ্বাস করো রুহানি, ওই মেয়েটাকে আমি কোনো দিন মেনে নেব না, কোনো দিন না। অপর পাশ থেকে কোনো জবাব আসে না। আশেপাশে নিস্তব্ধতা ভেদ করে শুধু নিবৃতের কথাই বাজে। নিবৃত উঠে ঘরের দিকে পা বাড়ায়। বাড়ির 2 জন কাজের মহিলা ভয়ে তটস্থ থাকেন। নরম লাজুক ছেলেটা এখন পাগলাটে। তাদের ভয় হয় নিবৃত যদি তাদের কিছু বলে বা করে বসে। নিবৃত দোতলায় নিজের ঘরে ঢুকে ইচ্ছা মতো ভাঙচুর করলো। সামনে যা পেয়েছে সব। আলমারির ভেতর থেকে হুইস্কির বোতলটা নিয়ে ঢকঢক করে গলা ঢালে সে। বেডের সামনে রুহানির হাস্যোজ্জ্বল ছবিটার দিকে তাকিয়ে বলে, এই রুহানি, দেখো তোমার বাবুই পাখি ভালো নেই। তুমি হাসছো রুহানি? আমার কষ্ট তোমার নজরে পড়ছে না? তুমি খুব খুব নিষ্ঠুর। এত নিষ্ঠুর কি করে হলে রুহানি? হুইস্কির বোতলটা অর্ধেক শেষ। অদ্ভুত, নেশা ধরে না। সে যে একজনের নেশায় ডুবে, সে তো পরপারে। কিভাবে পাবে তার দেখা, তার ছোঁয়া? খাটের পাশে হেলান দিয়ে নিবৃত কপালে হাত দেয়। মাথাটা তার ভীষণ যন্ত্রণা করছে। অপর হাতে তার মদের বোতল। থমেরে কতক্ষণ বসে থেকে উদ্ভ্রান্তের মতো হাসে নিবৃত। আবার চুপ হয়ে কেঁদে দেয়। কেন তার সাথে এমন হলো? ভালোবাসায় এত কষ্ট কেন? ভালোবাসা নামক বিস্ফোরণ টনটন করা ব্যথাটা শরীর, মন, মস্তিষ্ককে অবশ করে দিচ্ছে। নিবৃত হারিয়ে যায় পুরনো সেই দিনগুলোতে, যেখানে সে ছিল, তার রুহানি ছিল, তাদের মধুর কিছু স্মৃতি ছিল। পাশের বাসাটাই রুহানিদের ছিল এক সময়। নাজমুল রহমান আর রিজভী আহমেদ ছিলেন বিজনেস পার্টনার। তার পাশাপাশি খুবই ভালো বন্ধু। তখন নিবৃতের 4 বছর বয়স। রিজভী রহমানের স্ত্রী অহনা জন্ম দেন একটা ফুটফুটে মেয়ে। নিবৃত হসপিটালে ছোট মেয়েটাকে দেখে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। নিজের ছোট ছোট হাতে কোলে নেওয়ার চেষ্টা করে মেয়েটাকে। আদো আদো বুলিতে বাবা মাকে বলে এটা তার পুতুল, তার বউ পুতুল। রিজভী, নাজমুল তা দেখে হো হো করে হাসেন। সময় পেরিয়ে যেতে থাকে। নিবৃতের পাগলামি ততই বাড়তে থাকে। নব যৌবনা রুহানি ও সায় দেয় তার পাগলাটে প্রেমিকের প্রেমে। হঠাৎই একটা শব্দে বাস্তবে ফিরে নিবৃত। তার হাসি মিলিয়ে যায়। সে যখন অতীত হাতড়ায় তখন তার ঠোঁটে ফুটেও মৃদু হাসি। ছুতে না পারলেও সে অনুভব করে তার রুহানিকে। ঘরে ঢুকে একটা নারী অবয়ব। এটা কার অবয়ব? নারী অবয়বটা স্পষ্ট হতে নিবৃত দৌড়ে গিয়ে তাকে দেয়ালের সাথে চেপে ধরল। মৌন ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করছে। তবে নিবৃতের তুলনায় মৌন শক্তি ক্ষীণ। চোখ দুটো খিচে বন্ধ করে রাখল মৌন। তার হাত কাঁপছে। তার 2 হাত এখন নিবৃতের দখলে। বাড়িতে ফিরেই শাশুড়ির কথায় ভয়ে আতঙ্কে এই ঘরে প্রবেশ করেছে সে। হাতে আরও চাপ পড়ায় মৃদু আর্তনাদ করে চোখ খুলে ভয়ে ভয়ে সামনে তাকালো মৌন। সারা ঘর অন্ধকার। বাইরের আলোর ছিটে ফোটার খেলায় ভয়ঙ্কর লাগছে ঘরটা। এই ভয়ঙ্কর আলোর খেলায় মৌনর চোখে পড়ল 2টা লাল চোখ। মাথার চুলগুলো এলোমেলো। নিবৃত হঠাৎ করে হো হো করে হেসে ওঠে। মৌন অবাক চোখে তাকিয়ে আছে কেবল। দেয়ালে দেয়ালে ঝংকার তুলছে সে হাসি।
হাসিতে মিশে আছে খানিকটা ক্রোধ, খানিকটা কষ্ট আর খানিকটা দহন জ্বালা। নিভৃত নেশালো কণ্ঠে কিঞ্চিত অভিমানে বলল, রুহানি তুমি এসেছ? তুমি খুব পচা রুহানি যান। অতঃপর একটা ফু দিল মৌনের মুখে। উত্তপ্ত নিঃশ্বাসের দহনে কেঁপে উঠল মৌন। শির দ্বারা বয়ে গেল একটা নতুন শিহরণ। তবে রুহানি নামটা তীরের মতো গিয়ে বিঁধল বুকে। কিন্তু কেন? স্বামীর মুখে তার প্রাক্তন স্ত্রীর নাম শুনে, নাকি অন্য কারণ? হঠাৎ করেই একটা ধাক্কায় স্তম্ভিত ফিরে মৌনর। নিব্রত তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে। ঘটনার আকস্মিকতায় নিজেকে রক্ষা করতে পারেনি মৌন। নিবৃত মাথা চেপে চিৎকার করে বলে, এই মেয়ে, এই আমার ঘরে কি তোমার? বের হও, বের হও। ফ্লোরের কাচের টুকরোতে লেগে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় মৌনর হাত। মৌন হাতটা নিজের চোখের সামনে ধরে তার ছেলের হাসি হাসি। সবাই বলতো সে নাকি প্রখর আত্মসম্মানবোধ সম্পন্ন। হায়, আজ কোথায় গেল সেই আত্মসম্মান? নিবৃত টেনে তুলে মৌনকে টানতে টানতে নিয়ে যায় বারান্দায়। লাল বেনারসির আঁচল ঝুলছে ফ্লোর নামক কৃত্রিম মাটিতে। আরেকটা ধাক্কা দিয়ে বারান্দায় ছুঁড়ে ফেলা হয় তাকে। নিবৃতের পায়ে জুতা ছিল, তবে মৌনর খালি পা ঝাঁঝরা হয়ে যায় কাচের টুকরোতে লেগে। ফ্লোর সাদরে গ্রহণ করে নববধূর পায়ের তরতাজা রক্ত। রক্তে রক্তে বিলীন হয়ে যায় সাদা টাইলসের ফ্লোরটা। বিছানায় হেলান দিয়ে বসে কনিয়াকের একটা বোতল নিয়ে চুমুক লাগায় নিভৃত। ডুবে যায় অতীতে। সেখানে কেবল আছে রুহানি, রুহানি আর রুহানি। ছোট থেকে ভালোবাসত কেবল নিবৃত। রুহানির পাখি তো ছোট বোকা, ভালোবাসে কি বুঝতো না। শুধু জানতো মাথার উপর বাবার পরে আরেকটা হাত আছে, ভরসার হাত, তার বাবুই পাখি। স্কুল কলেজে কোনো ছেলে রুহানিকে ডিস্টার্ব কিংবা প্রপোজ করলেই মেয়েরে হসপিটাল পাঠিয়ে দিত নিবৃত। সবার বেলা সে লাজুক, নরম। রুহানিকে কিছু বললে নিবৃত হয়ে উঠত পাগলাটে। উজ্জ্বল শ্যামবর্ণের গজ দন্তিনীর মুখটায় এত মায়া। কোকড়া চুলগুলো সুঘ্রাণে মাতোয়ারা হয়ে যেত নিবৃত। বন্ধুমহলে লাভ বার্ডস বলে খ্যাতি ছিল তাদের। সব ভালো চলছিল। রুহানি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করলো। নিবৃত বইয়ের থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করলো। বাবার অফিসে নিজের যোগ্যতায় চাকরি নেয়। আহা, কি সুন্দর দিন তাদের। মুভি দেখা, রবীন্দ্র সরোবর ঘুরে বেড়ানো, একসাথে হাতে হাত রেখে হাঁটা। পারিবারিক সম্মতিতে তাদের ভালোবাসা পবিত্রতা পায়। বিয়ে নামক সুন্দর একটা বাঁধনে বাধা পড়ে প্রেমিক যুগল। একসাথে ঘুরে বেড়ায় সুইজারল্যান্ড, ব্যাংকক, মালদ্বীপ। কি সুন্দর সেসব দিন। আহা রুহানি যান, চোখ ধরেছ কেন? এই তো বাবুই পাখি একটু। চোখ খুলে একটা বক্স হাতে পেল নিবৃত। প্রশ্নবিদ্ধ চোখে রুহানির দিকে তাকাতেই দেখে তার দুষ্টু পাখি মিটিমিটি হাসছে। সে চোখ ফিরিয়ে বক্স খুলতে যা দেখল তাতে ধপ করে পাশে বসে পড়ল একজোড়া ছোট বাচ্চার জুতা। পাশে বড় বড় করে লেখা, নিবৃত সাহেব, আপনার ভালোবাসায় ভাগ বসাতে কেউ একজন আসছে। সেদিন খুশিতে রুহানিকে কোলে নিয়ে পুরো বাড়ি ঘুরেছিল নিবৃত। আশেপাশে সবাই আত্মীয় স্বজনদের বাড়িতে মিষ্টি পাঠানো হয়েছিল। ওদের খুশিতে হেসেছিল এই বাড়ির গাছের প্রতিটা পাতা। তবে সে খুশি বেশি দিন স্থায়ী হলো না। রুহানির জ্বর, মাথা ব্যথা লেগেই থাকতো। প্রথমে ডক্টর প্রেগনেন্সির সময় এসব হয় বলে চালিয়ে দিতেন। তবে আস্তে আস্তে সমস্যা বাড়তে থাকে। খিঁচুনি হতো প্রচুর। দৃষ্টিশক্তির হ্রাস হয়ে যাচ্ছিল। প্রেগনেন্সির তখন 2 মাস। ডক্টর মোহরাম সব শুনে কয়েকটা পরীক্ষা দিলেন। ইলেকট্রোএনকেফালোগ্রাফি, ইলেকট্রোমায়োগ্রাফি, এমআরআই সব পরীক্ষা করে রিপোর্টে ধরা পড়ে রুহানির মালিগন্যান্ট ব্রেন টিউমার, যা ক্যান্সারাস। মাথার উপর আকাশ ভেঙে পড়ে যেন নিবৃতের। পায়ে তলা থেকে মাটি সরে যায়। অ্যাবর্শন করানো হয় রুহানিকে। রুহানি প্রচুর ভেঙে পড়ে। নিবৃতের সাথে কথা বলা বন্ধ করে দেয়। নিবৃতের কি কষ্ট হয়নি? প্রচুর কষ্ট হয়েছে। বাচ্চাটা তো তারও ছিল, তবে তার কাছে রুহানি বেশি গুরুত্বপূর্ণ। রুহানিকে নিয়ে ছুটে যায় সেই সুদূর আমেরিকা। সাথে ছিলেন রুহানির বাবা মা। একটা ঘটনা আজও খুব মনে পড়ে নিবৃতের। চোখের জলটা মুছে আবারও কল্পনা ডুব দেয় নিবৃত। অপারেশনের 3 দিন আগে বোধ হয়। হসপিটালের বেডে শুয়ে রুহানি। শুকিয়ে জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে তার শরীর। পাশেই তার হাত ধরে মাথা নিচু করে বসে আছে তার বাবুই পাখি। রুহানি মৃদু সুরে ডাকে, বাবুই পাখি। নিবৃত হকচকিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ জান, বলো কি? আমার সারা দেহ গানটা শোনাবে বাবুই পাখি? রুহানি প্লিজ বাবুই পাখি। নিবৃত ভগ্ন কণ্ঠে গান ধরে, আমার সারা দেহ খেয়েও গো মাটি, ও এই চোখ দুটো মাটি খেয়েও না। আমি মরে গেলেও তারে দেখার স্বাদ মিটবে না গো, মিটবে না। গান গাইতে গাইতে গলা ধরে আসে নিবৃতের। ছুটে কেবিন থেকে বাইরে বেরিয়ে হাত কামড়ে কাঁদে সে।
ভেতরে কাঁদে তার জান। আল্লাহর কাছে দোয়া চায় নিভৃত যেন তাকে নিয়ে হলেও তার জানটাকে বাঁচায় রাখে। স্বাভাবিক হয়ে আবার ফিরে আসে কেবিনে। অপারেশনে যাওয়ার আগের দিন প্রচুর কাঁদে দুজনেই। রুহানি নিভৃতের বুকে মাথা রেখে সিক্ত কণ্ঠে বলে, বাবুই পাখি, আমি মরে গেলে তুমি বিয়ে করে নিও। বউকে কষ্ট দিও না, রুহানি চর খাবে। রুহানি শুনে না সে কথা, তার মতো বলে যায়, এই বুকের বাপাসটা কেবল আমার জায়গাটা রেখো, কাউকে দিও না। পরে আবার বলে, না দিও, যদি কখনো দেখো কেউ তোমাকে আমার মতো করে ভালোবাসে তাহলে তাকে এই বাপাসটায় জায়গা দিও। রুহানি চুপ করো জান, আমাকে মনে রেখো, এই পাগলিটা তার বাবুই পাখিকে অনেক ভালোবাসে, আর তুমি কিন্তু ওয়াদা করেছ নিজের কোনো ক্ষতি করবে না। কিছুক্ষণ নীরবতা। ওয়াশিংটনের বাতাস ভারী হয় তাদের নিঃশ্বাসে। রুহানের নীরবতা ভাঙে। ভালোবাসা বড়ই অদ্ভুত। কেউ কখনো ভালোবাসা চেয়েও পায় না, আবার কেউ পেয়েও হারিয়ে ফেলে। কাউকে আবার প্রকৃতি পেতে দেয় না। ভালোবাসা চলনশীল, কখনো থেমে থাকে না। এক সময় পুরানো মায়া কাটিয়ে নতুন মায়ায় জড়ায়। সে মায়া থেকে প্রেম, প্রেম থেকে ভালোবাসা, আর ভালোবাসা থেকে প্রণয়। ভালোবাসা হারিয়ে তিমিরে ডুবলেও আবার সবার জীবনে ময়ূক আসে। আমার জীবনে আসবে না, আমার সব আলো তুমি। আসবে দেখো, তোমার জীবনেও আসবে। রুহানির লাশ নিয়ে এক অন্য নিবৃত দেশে ফিরে। অপারেশনের মাঝপথেই এই পৃথিবীর সব বন্ধন মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমা রুহানি। চিৎকার করে আবার বর্তমানে ফিরে নিবৃত। একটা গানের লাইন আওড়ায়, তারে এক জন্মে ভালোবেসে ভরবে না মন ভরবে না। দেয়ালে হেলান দিয়ে আছে নববধূ। চোখ বেয়ে গড়িয়ে পড়ে জল। নিকোষ কালো অন্ধকার চারপাশে। মনের খুব কষ্ট হচ্ছে। কেন হচ্ছে? স্বামীর অবহেলা, হাতে পায়ের ব্যথা, অনিশ্চিত জীবন, অন্যের জন্য স্বামীর ভালোবাসা। কেন? দূর থেকে হুতুম প্যাঁচা ডাকছে। অদ্ভুত, ঢাকার ধানমন্ডির মতো শহরেও হুতুম প্যাঁচা আছে। মুখের সামনে কারো গরম নিঃশ্বাস টের পেয়েও ঘুম ভাঙল না মনুর। 4 ঘন্টা জার্নির ক্লান্তি, তীব্র শরীর ও মন ব্যথা নিয়ে সে গভীর ঘুমে। চোখ খুলে সামনে তাকানোর শক্তি হয়তো তার নেই, তবে থেমে থেমে নিজের হাত পায়ের জখমগুলোতে তীব্র যন্ত্রণা অনুভব করল সে। মনে হচ্ছে কাজগুলো কেউ টেনে টেনে খুলছে। বেলা 11টা। নীল আকাশে রাজত্ব করছে তেজস্বী সূর্য। সূর্যের তেজে হতাশ চোখে তাকিয়ে পৃথিবীর মানবজাতি। সূর্যের সে খেয়াল আছে নাকি? সে তো নিজের তেজ দেখিয়ে মহা খুশি। মনো মা, উঠো মা। শাশুড়ি ডাকে ঘুম ভাঙে মনোর। আস্তে আস্তে চোখ খুলে নিজেকে ধাতস্থ করে সে কোথায়? এটা কোন জায়গা? আশেপাশে তাকিয়ে খুঁজে তার চৌকি, পড়ার টেবিল, তার বোন রথি, কোথায় সব? খানিক সময় বাদে মনে পড়ে এটা ফরিদপুর না, এটা তার শ্বশুরবাড়ি ঢাকা ধানমন্ডি। মনো, বাবুই তোমার গায়ে হাত তুলেছে? নিজেকে সামলিয়ে মনো বলে, না মা। মনের হাত দুটো সামনে টেনে ধরেন মীরা রহমান। এলোমেলো ব্যান্ডেজ পেঁচানো। এগুলো কি করে হলো মা? আসলে ঘরে অনেক কাচের টুকরো ছিল যে লেগে কেটে গেছে। মীরা রহমান বিষয়টি আর ঘাটলেন না। উনি জানেন এগুলো তার ছেলেরই করা। উনি দীর্ঘশ্বাস ফেলে বলেন, খাটে তোমার জন্য শাড়ি রেখেছি, ফ্রেশ হয়ে ডাক দিও, আমি পরিয়ে দিব। সমস্যা নেই মা, আমি পারবো। আচ্ছা আসো। হাঁটতে পারবে? জি। শাশুড়ি বেরিয়ে যেতে দেয়াল ধরে ঘরে আসে মনো। অবিশ্বাস্য হলেও সত্য, তার হাত পায়ে কোনো কাজ বিধেনি এবং ব্যথাটাও কম। হাত পায়ের এলোমেলো ব্যান্ডেজ খুলে ফেলে মনো। ফ্রেশ হয়ে নীলরঙা শাড়িটা পরে নিচে আসে সে। সোফায় বসে পেপার পড়ছেন নাজমুল, সাথে চা খাচ্ছেন। মিতু পাশে বসেই টিভি দেখছে। বিশাল ড্রয়িং রুম। মনুকে দেখে মিতু ইশারা করলো পাশে এসে বসতে। মনো ধীর পায়ে এগিয়ে গিয়ে সোফায় বসলো। তুমি কিন্তু আমার অনেক ছোট। আমি তোমায় ভাবি ডাকবো, আর তুমি আমাকে আপু ডেকো, কেমন? ঠিক আছে আপু, আসো খাবারটা খেয়ে নাও। আম্মু সকালেই ডাকতে চেয়েছিল, আমি না করেছি। এত জার্নি করেছো, একটু রেস্ট প্রয়োজন। নাজমুল মেয়েটার দিকে তাকিয়ে আছেন। মেয়েটা বড়ই মিষ্টি, নম্র, ভদ্র। নাজমুল বলেন, মা তুমি কি আমার উপর রাগ করে আছো, কিংবা তোমার শাশুড়ির উপর? না বাবা। আচ্ছা, তুমি ব্রেকফাস্ট করে আমার ঘরে এসো, কিছু কথা বলা প্রয়োজন। জি। ডাইনিং টেবিলে অসহায়ভাবে বসে আছে মনো। হাতের যে অবস্থা, নিজ হাতে খাওয়া সম্ভব না। তখনই মীরা একটা প্লেট নিয়ে এসে চেয়ার টেনে মনের পাশে বসেন। গরম ভাত আর মুরগির মাংস লেবু দিয়ে মাখিয়ে একটা লোকমা মনের সামনে ধরেন। মনো ছলছল চোখে তাকিয়ে আছে। মীরা ইশারা করেন লোকমাটা খেতে। মনো হাঁ করে মুখে পুরে নেয়। অবাক চোখে তাকিয়ে মমতাময়ী শাশুড়িকে দেখছি। ফরিদপুরে মীরার অনেক সুনাম আছে। প্রত্যেক ঈদে শীতে মানুষকে হাত ভরে দান করতেন।
মনো প্রায়ই উনি ঢাকা থেকে গেলে ওনাদের বাসায় যেত। নিম্নবিত্ত বলে কখনোই অবহেলা করতেন না। উজ্জ্বল ফর্সা খোপা করা ক্রিম কালার শাড়ি পরিহিতা মহিলাটিকে মনের খুবই আপন মনে হচ্ছে। খুব। শোনো মনোমা, আমার ছেলেটাকে একটু সময় দাও। মাত্র একটা ট্রমা থেকে উঠেছে। রুহানিকে ও সত্যিই অনেক ভালোবাসত। আমার নরম ছেলেটা কেমন পাগলাটে হয়ে গেছে। ওর মন অনেক ভালো মা, একটু মানিয়ে নাও। আমাদের ভুল বুঝো না। ছেলেকে সুখী দেখতে কে না চায়? আমরা কি বেশি স্বার্থপর হয়ে গেছি? আমি জানি না, তবে তোমার চোখে কি যেন দেখেছি। আমার মনে হয়েছে, হ্যাঁ, এই মেয়েটাই পারবে আমার বাবুটাকে সুখী করতে। পারবে না মা? মনও চুপ করে আছে। মীরা রহমান নীরবে অশ্রু বিসর্জন দেন। তার চশমা ঝাপসা হয়ে ওঠে। উনি বা হাতে শাড়ির আঁচল দিয়ে তা মুছে নেন। বাবা আসবো? আসো। নাজমুল ইজি চেয়ারে হেলান দিয়ে বসে আছেন। ছেলের চিন্তায় তার চোখের তলা কালো হয়ে গেছে। বাড়িটার সবচেয়ে বড় ঘরের এটি বোধ হয় একটি। বিশাল খাট, পাশে ইজি চেয়ার, দেয়ালে সেট করা আধুনিক টেলিভিশন, নিবৃতের ঘরের মতো একটা ডিভান, আর পাশে বিশাল বুকশেলফে বইয়ের সমাহার। মৌনও দাঁড়িয়ে রইল। হাতে পায়ে মাঝে মাঝে চিনচিন ব্যথা হয়। ছোট কাজ বোধ হয় রয়ে গেছে ভিতরে। একটু একটু চুলকায়। নরম পায়ে কাজগুলো তীব্রভাবেই ডেবেছিল। খাটে বসো। কিছুক্ষণ নীরবতা। বারান্দা দিয়ে রোদ এসে পড়ছে নাজমুলের মুখে। পুত্রের চিন্তায় লোকটা যে অনেক হতাশ তা যেন রোদের আলোয় আরও গাঢ় করে প্রস্ফুটিত হচ্ছে। মনোমা? জি বাবা। আমার ছেলেটা কিন্তু খারাপ না মা। অধিক শোকে সে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে। আমি বাবা হয়ে কিছুতেই তা মেনে নিতে পারছিলাম না। নিবৃতের মা বললেন, ছেলেকে আবার বিয়ে দিলে কেমন হয়? নাজমুল থেমে আবার বলেন, আমি প্রথমে না মানলেও ছেলের দুর্দশা দেখে মানতেই হলো। মীরা তোমার কথা বলল? আমিও আমার বাল্যবন্ধু আলমের কাছে অন্যায় আবদার করে বসলাম। ব্যাংকের টাকা শোধ করতেও যখন টাকা চাইতে আমার কাছে এলো, আমি বিনিময়ে তোমাকে পুত্রবধূ হিসেবে চেয়ে নিলাম। আমি জানি কাজটা ভালো হয়নি, তবে আমি অপারগ ছিলাম মা। এই অসহায় বাবাকে ক্ষমা করে দিও মা। মৌন মাথা নিচুমুখী করে এতক্ষণ সব শুনছিল। এবার মুখ তুলে চেয়ে বলল, এভাবে বলবেন না বাবা। আমার নিজেকে ছোট মনে হয়। বাবা বলে ডেকেছ, যে কোনো দরকার হলে আমাকে জানাবে। এই টাকাটা রাখো। আর পড়াশোনার ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছ? পাবলিকে পরীক্ষা দিবে? কোচিংয়ে ভর্তি করিয়ে দিব? নাজমুল 1000 টাকার 5টা নোট গুজে দিলেন মনুর হাতে। মনের না তিনি শুনেননি। আপনি যা ভালো মনে করেন বাবা। দোয়া করি সুখী হও মা। দাদি শাশুড়ি দিলারার সাথেও বেশ জমল মনের। তিনি হাঁটতে পারেন না, হুইল চেয়ারে চলাফেরা করেন। দিলারার একটা কথা খুবই মনে ধরেছে মনুর। নারীই পারে পুরুষের ক্ষত ভোলাতে। পড়তে পড়তে অঙ্গার ছাই হয়ে যাওয়া বুকটাকে আবার বাগানে রূপান্তরিত করতে। কেবল প্রয়োজন মায়ায় জড়ানো, ভালোবাসা নামক পবিত্র বাঁধনে আটকে দেওয়া। এই বাড়িতে 2জন বুয়া আছেন। একজন ছোটা বুয়া, আরেকজন স্থায়ী। তাদের সাথেও কথা হলো। এই বাড়ির প্রতিটা সদস্যই ভালো, অমায়িক তাদের ব্যবহার। তবে আসল লোকটাই যে মৌনকে মানে না। আদৌ মানবে কি না মৌনর জানা নেই। মৌন নিবৃতের ঘরে ডিভানে বসে ঘরটা পর্যবেক্ষণ করছে। এই বাড়িটা একটা 2তলা ডুপ্লেক্স বাসা। দোতলায় দক্ষিণ পাশে ঘরটাই নিবৃতের। বাড়ির প্রতিটা কোনায় কোনায় আভিজাত্যের ছোঁয়া। এই ঘরটাও তেমনি। বিশাল রাজকীয় খাট, রাজকীয় ডিভান, শখের জিনিসে ঠাসা প্রতিটা কোনায়। খাটের সামনের দেয়ালটা রুহানির ছোট থেকে শুরু করে তাদের বিয়ের সকল ছবি। সবচেয়ে বেশি মন কাড়ে রুহানির হাস্যোজ্জ্বল ছবিটা। কি সুন্দর হাসি! পাশেই বিশাল দেয়াল ঘড়ি। মৌন মৃত্যুর মুখে শুনেছে এই ঘরের প্রতিটা জিনিস নিজের হাতে সাজিয়েছে রুহানি। ও রাজকীয় ঘর, পুরনো শোপিস বেশ পছন্দ ছিল, তাই এমন রাজকীয়ভাবে ঘর সাজিয়েছিল সে। মনের হঠাৎ খারাপ লাগছে। সে কি স্বার্থপর হয়ে গেল? কারো সাজানো গোছানো সংসারে সে কি পরগাছা, নাকি কোনো পরিযায়ী পাখি? হায়, কত স্বপ্ন নিয়ে দুজনে মিলে নিজের ছোট সংসার সাজিয়েছিল। আজ কোথায় গেল সেই সংসার? একজন মাটির নিচে, আরেকজন মাটির উপরে তার দহনে পড়ছে। এ কোন খেলা নিয়তির? রুহানিকে মনও একবার দেখেছিল। তাদের গ্রামে গিয়েছিল সে। অনেক হাসি খুশি একটা মেয়ে ছিল। ঘরে প্রবেশ করে বিধ্বস্ত নিবৃত। পরনে কালো ট্রাউজার, সাদা টি শার্ট। মনুকে দেখিয়ে তেড়ে গেল তার কাছে। মনু ভয় পেলেও তা প্রকাশ করল না। এক দৃষ্টিতে তাকিয়ে দেখল এক সময়ের তার দেখা সুদর্শন পুরুষটার বিষণ্ণতা, হতাশা, প্রেয়সীর মৃত্যুর শোকে শরীর চেহারার বেহাল দশা। এই বেয়াদব মেয়ে।
তুমি আবার আমার ঘরে এসেছো? তুমি কি ভেবেছ আমার রুহানি জায়গা নেবে? জীবনেও না। স্বার্থপর ছোট লোক মেয়ে। মনও কিছুই বলছে না দেখে আরও মাথা খারাপ হয়ে যায় নিবৃতের। তাকে পাশের দেয়ালে নিয়ে চেপে ধরে। হাতের ব্যথা প্রাপ্ত স্থানে আঘাত লাগায় আহ করে ওঠে মৌন। মৌনকে দেয়াল থেকে শরীরের দরজার দিকে টেনে নিচ্ছে নিবৃত। আপনি আমার সাথে এমন ব্যবহার করতে পারেন না। আমারও এই ঘরে অধিকার আছে। আমি আপনার অর্ধাঙ্গিনী। ছোট মেয়েটার মুখে এরূপ কথা শোনায় থেমে যায় নিবৃত। মাথা গরম হয়ে যায় তার। আবারও চর বসিয়ে দেয় মৌনর গালে। মৌন চোখে জল, মুখে তাচ্ছিলের হাসি নিয়ে তাকিয়ে আছে কেবল। একদম অধিকার দেখাবি না। এটা আমার আর রোহানির ঘর। তুই একটা ছোট লোক, তোর বাবাও। ব্যাস, অনেক বলেছেন। আমাকে যত যাই বলুন, আমার বাবাকে একটা বাজে কথা শোনালে আমি ভুলে যাব আপনার সাথে আমার সম্পর্ক। বিয়ে করে এই বাড়িতে এসেছি, উড়ে এসে জুড়ে বসিনি, এই ঘরেই থাকবো। তেজস্বিনীর গলায় থমকে যায় নিবৃত। বাথরুমে গিয়ে ঠাস করে দরজাটা লাগিয়ে দেয়। রাগে মাথা দপদপ করছে মৌনের। ডিভানে বসে আছে মৌন। লোকটা পেয়েছি কি? মৌন মানে প্রিয় মানুষের অকাল মৃত্যুতে খারাপ লাগাটা স্বাভাবিক। মৌনেরও অদ্ভুতভাবে খারাপ লাগছে। লোকটাকে সময় দেওয়া প্রয়োজন। মনের এরূপ ব্যবহার ঠিক হয়নি। বাথরুম থেকে এলোমেলো ভিজা চুলগুলো মুছতে মুছতে বেরিয়ে এলো নিবৃত। মেয়েটাকে দেখে আবার তেড়ে গেল তার দিকে। ঘটনার আকস্মিকতায় মৌন পাথরের ন্যায় বসে রইল। এ মেয়ে, তুমি তো অতিরিক্ত বেহায়া। বলেছি না এই ঘর থেকে বেরিয়ে যেতে। হঠাৎ করে থমকে গেল নিবৃত। হাত বাড়িয়ে মৌনের চিবুকের লাল তিলটায় আঙুল ছোঁয়ালো। শীতল স্পর্শে কেঁপে উঠল মৌন। নিবৃত হাতের তালু দিয়ে ঘষতে লাগলো ওই লাল তিলটি। শক্ত হাতের ঘষায় লাল হয়ে গেছে মৌনের চিবুক। হলদে সাদা মুখটা লালচে বর্ণ ধারণ করেছে। নিবৃতের ভিজা চুলের ছিটে ফোটা পানি ছিটকে ভিজিয়ে দিচ্ছে মৌনের মুখ। মৌন নিবৃতের হাতটা জোর করে সরিয়ে বলল, কি করছেন আপনি? এই মেয়ে, তোমার চিবুকে লাল তিল কেন? মৌন হতভম্ব নিয়ে তাকিয়ে আছে। অদ্ভুত তো, ওর চিবুকে লাল তিল আছে কেন, এর উত্তরও কি দিবে? আমি কি জানি? এই, তুমি এটা নকল বানিয়েছ, তাই না? নয়তো আমার রুহানির মতো তিল তোমার মুখে কেন? দেখো, যতই তুমি রুহানি সাজার চেষ্টা করো না কেন, জীবনেও ওর মতো হতে পারবে না। আজব তো, কী সব আবল তাবল কথা বলছেন। এটা আমার বাস্তব তিল। রুহানি আপুর যে তিল ছিল তাই তো জানতাম না। তুমি মিথ্যা বলছো। মনু অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। এই লোকটা তো আস্ত পাগল। আমার মিথ্যা বলার কোনো প্রয়োজন আছে কি? নিজেই তো এতক্ষণ আমার চিবুক ঘষে লাল বানিয়ে দিলেন। তাও আপনার স্বাদ মেটেনি। নিন, আরও পরীক্ষা করে দেখুন, নিন। নিবৃতের সামনে এগিয়ে গেল মৌন। নিবৃত বিরক্তির সুর তুলে বলল, এই মেয়ে, বের হও তো তুমি। কোথা থেকে এসব আপদ আসে? প্রথমে তো আমার নাম এই মেয়ে না, আমার নাম মৌনতা শোভা মৌন। নিবৃত লাল চোখ করে এক ধমক দিল। মৌন বেচারি পায়ের ব্যথা নিয়ে ছুটে পালিয়েছে। এই সাইকোর সাথে কিভাবে সারা জীবন কাটাবে? অদ্ভুত লোক। বিকালের আকাশটা বড়ই অপূর্ব। সাদা নীলের কি সুন্দর কারুকার্য। নীলরঙা সমুদ্রে যেন সাদা মেঘের দল বৈঠাবিহীন ভেলা ভাসিয়েছে। কালো কালো কিছু পাখির দল ছুটে যাচ্ছে নিজেদের নীড়ে। মৌনও এক মনে আকাশ দেখছিল। তার স্তম্ভিত ফিরে মিতুর ডাকে। দোলনায় পাশেই বসেছিল মিতু। কোথায় হারালে? আকাশে। তুমি কিন্তু বড্ড মিষ্টি। আপু, আর কতবার বলবে? মিষ্টিকে মিষ্টি না বললে হয় নাকি? এবার বলো কি খাবে? তোমার ভাইয়া আসার সময় নিয়ে আসবে। না আপু, কিছু খাবো না। তা বললে তো হয় না। আমরা তো পরশুই সিঙ্গাপুর চলে যাব। এই আপুটাকে আবার দেখতে পাবে 1 বছর পর। তোমাকে বাইরে নিয়ে ঘুরিয়ে আনতাম, তবে তোমার পা। মন খারাপ হয়ে গেল মিতুর। বাবা মায়ের উপর রাগ হলো প্রচুর। এই ছোট মেয়েটার ভবিষ্যৎ নষ্ট করেছে তারা। মিতু নিজের ভাইকে চেনে। রুহানি তার ঠিক কতটা জুড়ে ছিল তাও জানে। তার ভাই কোনোদিন হয়তো এই মেয়েটাকে মেনে নেবে না, কিংবা মেনে নিলেও তাকে মন থেকে হবে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার। রাতুল হাতে একটা প্লেট নিয়ে ছাদে হাজির হয়। রাতুল মিতুর বর, সাথে শরীফা। শরীফার হাতে একটা প্লেট। শরীফা এই বাড়িতে কাজ করে। বয়স 40 হবে। চিকন গরনের শ্যামলা গায়ের রং। পান খেয়ে মুখ লাল করে রাখে সবসময়। মনের অনেক ভালো লাগে দেখতে। তার মাও পান খেয়ে মুখ রঙিন করে রাখত। কি পিচ্ছি বোন না কি ভাবি বলবো? আপনার যা ইচ্ছে ডাকেন ভাইয়া। ঠিক আছে, তাহলে তোমাকে আমি পিচ্ছি বোন বলেই ডাকি। 2টা প্লেটে কিমা পুরি, মোগলাই আর খাসির চপ। শরীফা চলে গিয়েছেন, তবে তিনি যাওয়ার আগে মিতু জোর করে তার হাতে 2টা চপ দিয়ে দিয়েছেন। মৌনের খুবই ভালো লাগলো। উচ্চবিত্ত হয়েও ওদের ব্যবহার অনেক অমায়িক। হাসির ঠাট্টায় কেটে গেল বিকেল। মৌনের একটুও খারাপ লাগেনি। সব ভুলে প্রাণ খুলে হেসেছে সে।
ডাইনিং টেবিলে সবাই খেতে বসেছে। নিবৃত্তিও সেখানে বসে খাচ্ছে। আরও চোখে মায়ের আহ্লাদিপনা দেখছে। অসভ্য মেয়েটাকে ভাত খাইয়ে দিতে দেখে তার চোয়াল শক্ত হয়ে আসছে। তবে বাবা যেন কিছু বলছে না। অর্ধেক খাবার খেয়ে উঠে হাত ধুয়ে নিজের ঘরে চলে এলো সে। আসার সময় একটা কাঁচের গ্লাস ভেঙে এসেছে। বাবা মাকে তার নির্দয় লাগছে। এত সহজে রোহানিকে তারা ভুলে গেছেন। রোহানির ছবিগুলোর দিকে তাকিয়ে মলিন হাসল নিবৃত্ত। মৃত্যু, কি অদ্ভুত একটা শব্দ। আজ থেকে 1 বছর আগেও এই বাড়িটা মাতিয়ে রাখত রোহানি। কত খুনসুটি, হাসি ঠাট্টা। আর আজ তার মৃত্যুর 6 মাসও হয়নি অন্য একটা মেয়ে এসে দখল করতে চাইছে সব কিছু। আর তার বাবা মাও মেয়েটাকে প্রশ্রয় দিচ্ছেন। এত সহজে সব ভুলে গেলেন তারা। 2 দিনের মেয়ের জন্য এতগুলো বছরের সম্পর্ক ভুলে গেলেন। আলমারি থেকে অ্যাবসিন্থের বোতলটা বের করল নিবৃত্ত। নিজের কষ্টটাকে কমাতে, বুকের জ্বালাটাকে কমাতে একটা ঝাঁঝালো কিছুর প্রয়োজন। করা কিছু, অন্যগুলোতে নেশা ধরে না। এক চুমুকে অ্যাবসিন্থের বোতলটা অর্ধেক করে দিল সে। গলা জ্বলছে, মাথা ভনভন করছে। বিছানায় হেলান দিয়ে চোখ বুঝল নিবৃত্ত। ভয়ে ভয়ে ঘরে প্রবেশ করছে মনু। আজও যদি নিবৃত্ত গায়ে হাত তুলে, শরীফার কাছ থেকে একটা মাদুর, কাঁথা আর বালিশ চেয়ে এনেছে। মনু জানে নিবৃত্ত তাকে জীবন ও বিছানায় জায়গা দিবে না। মনু ধীর পায়ে ঘরে ঢুকল। নিবৃত্ত নিশ্চুপ। এমন শান্ত নিবৃত্তকে দেখে ভরকে গেল মনু। এটা কি ঝড়ের আগের নিস্তব্ধতা? মনু যতগুলো সূরা জানে বিড়বিড় করে সব পড়ছে। না, লোকটার কোনো হেলদুল নেই। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ফ্লোরে মাদুর পেতে সেখানে শুয়ে পড়ল মনু। গভীর রাতে হঠাৎ কারো স্পর্শে ঘুম ভেঙে যায় মনুর। অন্ধকার ঘরে বারান্দা থেকে হালকা আলো আসছে। নিবৃত্ত তো আসবে না। এটা কি কোনো ভৌতিক কর্মকাণ্ড? ভয়ে ভয়ে যে চিৎকার দিতে নিবে, এমনি একটা শক্ত হাত মুখ চেপে ধরল তার। বিস্মিত হয়ে হাতের মালিকের দিকে তাকিয়ে আছে মনু। কারণ এটা নিবৃত্ত। মুখ দিয়ে অস্ফুট আওয়াজ করার চেষ্টা করছে মনু, তবে তা সফল হচ্ছে না। নাকে ঠেকছে বিশ্রী ঝাঁঝালো গন্ধ। গন্ধে বমি আসার উপক্রম মনুর। নিবৃত্ত অস্ফুট সুরে বলল, রোহানি। তারপর একটা কামড় বসিয়ে দিল মনুর লাল তিলটায়। সে অনবরত বিড়বিড় করেই যাচ্ছে, এটা তোমার শাস্তি রোহানি। তোমায় আর কোথাও যেতে দেব না, আমার সাথে বেঁধে রাখবো। অতঃপর কোলে তুলে নিল মনুকে। খাটে নিয়ে শুয়ে ঝাপটে ধরে তার বুকে মাথা রাখল। মনু চিৎকার করে বলছে, আমি আপনার রোহানি না, আমি মনু। এই যে শুনছেন আপনি, ছাড়ুন আমায়, আমি রোহানি না। তবে এসব কথা আদৌ নিবৃত্তের কানে ঢুকছে কিনা সন্দেহ। সে শান্তির ঘুম দিয়েছে। মনু অসহায় মুখে হালকা আলো নিবৃত্তের মুখের দিকে তাকিয়ে রইল। সকালে উঠে তাকিয়ে যে কথা শুনতে হবে, মনু নিশ্চিত। ফজরের আজানের সুমধুর ধ্বনিতে ঘুম ভাঙে মনুর। চোখ মেলে নিজেকে একটা শক্ত বাঁধনে আবিষ্কার করে সে। পাশে তাকাতেই দেখে নিশ্চিত মনে ঘুমিয়ে আছে নিবৃত্ত। মনুকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে গভীর ঘুমে সে। মনু নিজেকে ছাড়িয়ে উঠে বসে। বাথরুম থেকে অজু করে নামাজে বসে যায়। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। কারণ নিবৃত্ত নেশার ঘরে থাকলেও তার উপর কোনো অধিকার ফলানি। আর মনুও চায় না তাদের সম্পর্কের শুরুটা ভুল দিয়ে হোক। নামাজ শেষে বারান্দায় দাঁড়িয়ে আছে মনু। নির্মল বাতাস মনকে পরিশুদ্ধ করে দিচ্ছে যেন। ফজরের নামাজের পরের সময়টা অসম্ভব ভালো লাগে মনুর কাছে। চারপাশে যেন কেবল বিশুদ্ধতা আর বিশুদ্ধতা। হঠাৎ মনের চোখ যায় দূরে রোহানির কবরটাতে। সামনে লাল গোলাপ বাগান, প্রায় 100খানে গোলাপ গাছ। সবুজের মাঝে ফুটে ওঠা লাল গোলাপগুলোকে মনোমুগ্ধকর লাগছে। নাকে হালকা ভেসে আসছে কচি গোলাপের সুঘ্রাণ। মনু শুনেছে রোহানি লাল গোলাপ অনেক পছন্দ করত। বিয়ের পর নিজের হাতে এই গোলাপ বাগান করেছিল সে। তাই নিভৃতের জেদের কাছে হার মেনে রোহানির কবর দেওয়া হয়েছে তার প্রিয় গোলাপ বাগানের কাছে। মনু এক মনে তাকিয়ে আছে কবরটার দিকে। মনে মনে বলছে, আপু, তুমি আমাকে ভুল বুঝো না। আমি তোমার স্বামী, ঘর, পরিবার দখল করতে আসিনি। তোমার জায়গাটাও আমার চাই না। আমি কেবল তোমার জায়গার পাশে ছোট করে একটু জায়গা চাই, বেশি না, একটু। তুমি কি রাগ করবে আপু? কোনো জবাব আসে না। মনু এক ধ্যানে কেবল তাকিয়ে থাকে। ঘুম থেকে উঠে রাতের কোনো কথাই মনে নেই নিবৃতের। অ্যাবসিনুতের সবুজ পানির কড়া ডোজে সব ভুলে বসে আছে সে। ঘুম থেকে উঠে মাথা চেপে বসে রইল খানিকটা সময়। আশেপাশে চোখ ঘুরিয়ে ওই মেয়েটাকে খুঁজে পেল না সে। রোহানির হাস্যোজ্জ্বল ছবিটার সামনে গিয়ে খানিকটা সময় তাকিয়ে রইল, কথা বলল। সোফায় বসে চা বিস্কিট খাচ্ছে আর গল্প করছে সবাই। নাজমুল, মীরা, মিতু, রাতুল, দিলারা আর মনু। আগামীকাল মিতু, রাতুল সিঙ্গাপুর চলে যাবে।
তাই এই আয়োজন। যদিও একগুচ্ছ সুখ নামক বাড়িটিতে প্রতিদিন সবাই মিলে সকালবেলা এইভাবে ব্রেকফাস্ট করত। বিগত মাসগুলোতে সব কেমন ফ্যাকাশে হয়ে গিয়েছিল। রোহানের মৃত্যুতে সবাই অনেক কষ্ট পেয়েছে, তবে মৃত্যু হলো চরম সত্য। সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সময়ের স্রোতে একসময় ভুলে যেতে হবে সে আপনজন হারানোর ব্যথা। পুরানো মানুষের স্থানে জায়গা করে নিবে নতুন মানুষ। হয়তো আরেকজনের মতো পারবে না, তবে আস্তে আস্তে গাঢ় করবে নিজের উপস্থিতি। মুক্ত অনু প্রাথমিক অবস্থায় ছোটাছুটি করলেও একসময় সেও স্থির হয়ে যায়। বন্ধনটা সমযোগী হোক কিংবা আয়নিক, একটা বন্ধনে বাধা পড়ে তারা। মানুষের বেলাও অনেকটা তাই। তারাও পরিবার চায়, স্থির হতে চায়, তাদের মনের দগ্ধ অনুভূতি কাটিয়ে বন্ধনে আবদ্ধ হতে চায়। নিবৃত্ত সিঁড়ি বেয়ে নিচে নেমে এসেছে। সবাইকে আবার আগের মতো ব্রেকফাস্ট করতে দেখে কিঞ্চিত ভালো এবং খারাপ মিলিয়ে একটা অনুভূতি হলো তার। তবে সবার মাঝে মনুকে দেখে সহ্য হলো না নিবৃত্তের। এই মেয়েটাকে তার স্বার্থপর ঠেকছে। বারবার মনে হচ্ছে মেয়েটা স্থান দখল করতে এসেছে। রুহানি নামক মানুষটাকে সবাই ভুলে যাচ্ছে। নিবৃত্তকে দেখে মীরা উঠে দাঁড়ালেন। হাসি মুখে জিজ্ঞেস করলেন, বাবুই কফি খাবি? নিবৃত্ত তাচ্ছিল্যের সুরে বলল, কফি আমার গলা দিয়ে নামবে না, ওই মেয়েটাকে গেলাও। অতঃপর বেরিয়ে গেল বাড়ি থেকে। উপস্থিত সবাই এতক্ষণ হাসি খুশি থাকলেও হঠাৎ করে যেন একটা তিক্ততা এসে ভিড় করলো তাদের মাঝে। পেরিয়ে গেছে একটা মাস। মৃদু রাতুল চলে গিয়েছে সিঙ্গাপুর। মনের দিনগুলো একাই কাটে। মাঝে মধ্যে নিবৃত্তের সাথে ঝগড়া হয়। মনু যে ছেড়ে কথা বলে তা কিন্তু নয়। মনু নিবৃত্তের প্রত্যেকটা কথার জবাব খুবই পারদর্শিতার সাথে দেয়। সে তো কোনো ভুল করেনি, তাহলে নিবৃত্তের অহেতুক কথা কেন শুনবে? নিবৃত্তের মাঝে একটা জিনিসের উন্নতি হয়েছে, সে আবার অফিস যাওয়া শুরু করেছে। এটা অবশ্য নিজের কষ্ট ভুলতে, নিজের মনে শান্তি জোগাতে সারাদিন কাজে ডুবে থাকে, আর রাতে মদ খেয়ে সে মনের বুকে মাথা রেখেই ঘুমায়। মনোমা, জি বাবা, আজ বিকালে রেডি থাকিস, তোকে একটা কোচিংয়ে ভর্তি করিয়ে দেব। আচ্ছা, তুই আসছে না? হ্যাঁ। পড়াশোনা কেমন লাগে তোর? জানিস, আমি ছিলাম প্রচুর বাউন্ডেলে। বাবা মেরে পড়াতেন। তার উপর আমার বাবা ছিলেন ব্যারিস্টার। বুঝতেই তো পারছিস কি করা। আমার পড়াশোনা খুবই ভালো লাগে। জানো বাবা, আমার ইচ্ছে ছিল সায়েন্স নিয়ে পড়ব, তারপর বড় ডাক্তার হব। ঢাকা মেডিকেল নিয়ে কত স্বপ্ন দেখতাম। তখন বাবার আর্থিক অবস্থা খারাপ, ছোট বোনদের খরচ, সব মিলিয়ে আর সায়েন্সেই পড়া হয়ে ওঠেনি। মনের মনটা হঠাৎই খারাপ হয়ে গেল। মানুষের কিছু কিছু চাওয়া মৃত্যুর আগ পর্যন্ত অপূর্ণ থেকে যায়। মন খারাপ করিস না। ঢাকা মেডিকেলে পড়তে পারবি না তো কি হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বি। হ্যাঁ, তুমি দোয়া করো বাবা, আমার দোয়া সবসময় থাকবে। মীরা ট্রেতে করে চা নিয়ে ঘরে প্রবেশ করলেন। নাজমুল চায়ে চুমুক দিয়ে বললেন, তোর শাশুড়িমা কিন্তু এককালে ইডেন কলেজের শিক্ষিকা ছিল। তুই কোচিংয়ের পাশাপাশি পড়াশোনা না বুঝলে তোর মাকে দেখাতে পারবি। আচ্ছা, এখনও সেই শিক্ষিকা বাপটা যায়নি, সুযোগ বুঝে ফেলিয়ে দেয়। কথাটা বলে আরও চোখে সহধর্মিনীর দিকে তাকালেন নাজমুল, যিনি চোখ লাল করে তাকিয়ে আছেন। মন হেসে কোটি কোটি। শ্বশুর শাশুড়ির দুষ্টু মিষ্টি সম্পর্কটা তার অনেক ভালো লাগে। মানুষগুলো বড্ড ভালো। এই মেয়ে, তুমি আমার আলমারিতে নিজের জামা কাপড় রেখেছ কেন? তাছাড়া কোথায় রাখবো? আলমারি থেকে মনোর শাড়িগুলো নিচে ফেলে দিতে দিতে নিবৃত্ত বলল, প্রথম দিনেই বলেছি, এই ঘর কিংবা এই ঘরের কোনো জিনিসের উপর অধিকার দেখাবে না। দেখুন, আমার অধিকার দেখানোর কোনো ইচ্ছে নেই। আমি কাপড় কোথায় রাখবো আপনিই বলেন। নিবৃত্তের প্রচুর রাগ লাগছে মেয়েটার উপর। মেয়েটা এত বেহায়া। মনো কাপড়গুলো তুলে আবার আলমারিতে রেখে দিল। আপনি যদি আবার আমার শাড়িগুলো ফেলে দেন তাহলে আমি বাবাকে বিচার দেব। হ্যাঁ, আমি খুব ভয় পেয়েছি। আপনি ভয় পেয়েছেন তা মুখে স্বীকার করছেন। যাকে বুদ্ধিটা কাজে লাগলো। অদ্ভুত মেয়ে তো তুমি। শুধু অদ্ভুত না, গ্রামের লোকে আমাকে পাগলও বলতো, কারণ আমি বেশি রাখলে কামড়ে দিই। আজব। নিবৃত্ত এই মেয়েটার কর্মকাণ্ডে একই সাথে বিরক্ত, বিস্মিত এবং স্তব্ধ। এই মেয়ে এসেছে রোহানের জায়গা নিতে। বাচাল একটা। আফা, আপনি রান্নাঘরে গেলেই রান্না করব। ও মা, বড় আফা সব রান্না করছে তো। আমি মায়ের পারমিশন নিয়ে এসেছি। তোমাদের ছোট সাহেবের জন্য পোলাও আর বড়ই দিয়ে টক ঝাল রান্না করব। জুলেখা হাসি মুখে তাকিয়ে। ও এ বাড়িতে ছোটা বুয়ার কাজ করে। বয়স 20 হবে, রোগা পাতলা, ছিপছিপে গরম। জানেন আফা, ছোট সাহেব ডাল দিয়া পোলাও খাইতে হেব্বি পছন্দ করে। রোহানি আফা তো প্রতিদিন বানাইতো, আর সাহেব চেটেপুটে খাইতেন। কথাটা বলেই জুলেখার মন খারাপ হয়ে গেল। রোহানি আফাকে অনেক পছন্দ ছিল তার, তবে এই নতুন আফাটাকেও তার ভালো লাগে। অনেক মিষ্টি দেখতে।
দুপুরে খাবার খেতে বসেছে সবাই। শুক্রবার বিধায় নিবৃত ও নাজমুল সাহেব বাড়িতেই আছেন। নিবৃত পোলাও আর ডাল মেখে গাপুস গুপুস করে খাচ্ছে। পাশেই মীরা বসে খাচ্ছিলেন। আম্মু, আজ খাবারটা অনেক মজা হয়েছে। আমি না আজকে মনও রেঁধেছে। মৌনও মাথা নিচু করে খাচ্ছিল। নিবৃতের প্রশংসা শুনে লাজুক হাসল সে। তবে কথাটা শুনে গলায় খাবার আটকে গেল নিবৃতের। খাবার রেখে উঠে দাঁড়ালো সে। খাবারের প্লেটটা মাটিতে ছুঁড়ে ফেলে বলল, জঘন্য হয়েছে। মনের এই অপমানটা খুবই গায়ে লেগেছে। এত কষ্ট করে রান্না করে এই প্রতিদান। চোখের কোনা বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে তার। এ কোন সম্পর্কে জড়িয়েছে তার জীবন? এর পরিণতি কি? নাজমুল সাহেব ফার্মগেটের একটা কোচিংয়ে মনুকে ভর্তি করিয়ে দিয়েছেন। সাথে প্রয়োজনীয় সকল বই খাতাও কিনে দিয়েছেন। মনু অনেক খুশি। বিয়ের পরে পড়াশোনা করা হবে না ভেবে হাল ছেড়ে দিয়েছিল সে। নতুন করে পড়াশোনার সুযোগ পেয়ে যার পরনে অনেক খুশি মনু। মনু একগুচ্ছ সুখ নামক বাড়িটিতে আছে আজ প্রায় 3 মাস। বাবা মায়ের সাথে খুবই সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে তার। বাড়ির প্রতিটা কোণা যেন তার অস্তিত্বের সাথে মিশে গিয়েছে। এই গ্রামারগুলো তোর বাড়ির কাজ, ঠিক আছে? শাশুড়ি মায়ের কাছে পড়া বুঝে রাতে যখন মনু ঘরে এলো তখন প্রায় 9টা বাজে। নিচে বিছানা করে বই খাতা নিয়ে পড়তে বসেছে সে। এমনিতেই অনেক গ্যাপ গিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে প্রচুর পরিশ্রম করতে হবে। রাত জেগে হলেও পড়াশোনা শেষ করতে হবে। মনু হালকা আওয়াজে পড়ছে। বিছানায় বসে ল্যাপটপে কাজ করছিল নিবৃত। মনু পড়ছে আর আরও চোখে নিবৃতকে পর্যবেক্ষণ করছে। একটু পরে ছাইপাশ গিলবে, তারপর তাকে কোলে নিয়ে বিছানায় ওর বুকে মাথা রেখে ঘুমাবে। সারাদিন ভাবখানা এমন যেন মনেকে চিনিই না। যখনই কথা বলবে তখনই তা হবে ঝগড়া। নিবৃতের পাগলামি আগে থেকে কমেছে, যদিও এটা সম্ভব হয়েছে কেবল কাজে ফিরে যাওয়ায়। ব্যস্ততায় এখন পাগলামিগুলো কমিয়ে করে। তবে রাত হলে ঠিকই ছাইপাশ গিলবে। মনু গুনগুন করে পড়েই যাচ্ছে। হঠাৎ করে ঠাস করে ল্যাপটপটা বন্ধ করলো নিবৃত। মনু জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। এ মেয়ে, কানের কাছে এমন মশার মতো ঘ্যান ঘ্যান করছো কেন? অদ্ভুত তো, আমি কোথায় ঘ্যান ঘ্যান করছি? আমি তো পড়ছি। পড়া বন্ধ। আমার সমস্যা হয়? বললেই হলো। আমার পরীক্ষাটা আপনি দিবেন? তুমি এবং তোমার 3rd ক্লাস পরীক্ষা। দেখুন, আপনি কিন্তু বেশি করছেন। আমি বাবাকে বিচার দিব। তোমার বাবাকে তো আমি খুব ভয় পাই। বিশ্বাস করো, তোমার থ্রেটে আমি প্রচুর ভয় পেয়েছি। ভয় পেলেই ভালো। তুমি তো আচ্ছা বেয়াদব মেয়ে। আমার ঘরে থাকতে দিয়েছি এটাই বেশি। আমাকে ডিস্টার্ব করে সোজা বের করে দেব। আপনি বললেই হলো। তোমার তো খুব সাহস। অফিসে স্টাফরা আমার ভয়ে কাঁপে, আর তুমি এইটুকু একটা মেয়ে আমার সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছো। আমি খুব সাহসী। গ্রামের লোকে আমাকে সাহসের জন্য সাহসী বুড়ি খেতাব দিয়েছে। একদম উল্টাপাল্টা কথা বলবে না। আমি এখন ঘুমাবো, তাই লাইট অফ থাকবে। আলহামদুলিল্লাহ। আর ছাইপাশ গেলবেন না? কি বললে তুমি? মনু আস্তে করে বইটা নিয়ে উঠে দাঁড়ালো। তারপরে বারান্দার দিকে দৌড়ে যেতে যেতে বলল, বলেছি মদ গিলে নিজেকে ধন্য করবেন না। এতদিন তো পাগল ছিলেন, আজ এত সভ্য কেন? এ মেয়ে দাঁড়াও, বেয়াদব। তার আগে মনু বারান্দার দরজা বন্ধ করে দিয়েছে। বাইরে নিবৃত রাগে গড়গড় করছে আর পায়চারি করছে। ননসেন্স মেয়ে, একবার হাতে পাই তোমার বেয়াদবের মজা বুঝিয়ে দেব। দেয়ালে হেলান দিয়ে বসে আছে মনু। আজ বড় বাচ্চা বেঁচে গেছে সে। নিবৃত সামনে পেলে নিশ্চিত থাপ্পড় খাওয়া লাগতো। অতঃপর হেসে ওঠে মনু। আজ নিবৃত নেশাদ্রব্য খায়নি। লাইট নিভিয়ে বিছানায় শুয়ে পড়ল সে। অনেকটা সময় ধরে এপাশ ওপাশ করলো, তবুও ঘুম ধরে না। কি আশ্চর্য, কি যেন নেই। কিছু তো একটা নেই। সে কিছু একটার অভাবে ঘুম আসছে না তার। মনও বারান্দায় হালকা আলোয় পড়ছে। ছিটেফোঁটা আলোও যদি একটু কষ্ট হচ্ছে, তবুও সে পড়ছে। এক সময় ঘুমিয়ে গেল। তবে একটা অভাববোধ রয়েই গেল। নেশার ঘরে হলেও মানুষটা তার বুকে মাথা রেখে ঘুমাতো। মিষ্টি মুখটা দেখে রাত কেটে যেত মনুর। আজ সেই সুযোগ নেই। তার সম্পর্কটাই এত ব্যতিক্রম, এত অদ্ভুত কেন? মনুর আজ রেজাল্ট দিয়েছে। 4.96 পেয়েছে সে। আজ থেকে এই রেজাল্ট করাও অনেক কঠিন। বাড়ির সবাই খুশি। মনু নিজের বাবা মাকে ফোন করেও কথা বলেছে। বোনদের সাথে কথা বলেছে। সোফায় বসে আছেন নাজমুল সাহেব। পুত্রবধূর ফলাফল শুনে আজ তার মনটা বেজায় খুশি। নিবৃত রেজাল্ট শুনে বিরক্তের সাথে বলেছে, এত খুশি হওয়ার কিছু নেই। আমি গোল্ডেন পেয়েও এত লাফালাফি করিনি। যত সব। মন একটা ভেঙচি কেটে দৌড় দিয়েছে। এই লোকটা যে তার রেজাল্টে জ্বলছে তার ভালো করেই জানা আছে। মনুমা, তুই কি চাস? যা চাওয়ার চেয়ে নে। আজ তোর বাবা তোকে সওয়াব দিবে। বাবা, আমি বাড়ি যেতে চাই। কিন্তু তোর কোচিং? কয়েকদিনে কিছু হবে না। আমার বড় বোন নিতুর বিয়ে।
বাবা মা অনেক জোর করে বলেছেন আপনাদের সবাইকে নিয়ে যেন আমি ফরিদপুরে যাই। বাবা হয়তো বিকালের দিকে ফোন দিতে পারে আপনাকে। আমার আর তোর শাশুড়িরও ইচ্ছে ছিল গ্রামে যাব, তবে নিবৃত যাবে কি না, সবাইকে নিয়ে গেলে বাবা অনেক খুশি হতেন। আচ্ছা আমি দেখছি। কবে যেতে চাস? বিয়ে শুক্রবার, আমরা কালকে সকালে রওনা দিই। ঠিক আছে মা, তাই হবে। বিকালে নিবৃতও বাড়িতে ফিরেছে। তার সাথে তার দুই বন্ধু মহিন আর আয়মানও এসেছে। তিনজন একসাথে পড়াশোনা করেছে বুয়েটে, এখন নিজেদের মতো চাকুরি করছে। নিবৃতের দ্বিতীয় বিয়ের ব্যাপারটা বন্ধুমহলে কারো জানা নেই। সোফায় বসে নানা রকম গল্প করছে, কথা বলছে তারা। প্রাণপ্রিয় বন্ধুর স্বাভাবিক রূপ দেখে অনেকটাই খুশি দুজনে। নয়তো রুহানির মৃত্যুর প্রথম 3 মাস একেবারে জীবন্ত লাশের মতো ছিল নিবৃত। দুজনে অনেক বুঝিয়েছে, তবে নিবৃত কোনো কথাই কানে তোলেনি। জুলেখা বাড়ি নেই আর শরীফা কাজ করছে, তাই মনও অতিথিদের জন্য চা, মিষ্টি আর আপেল কেটে নিয়ে এসেছে। চুপচাপ টি টেবিলে খাবার দিয়ে আবার চলে এসেছে। মহিন একধানে হলুদ বর্ণের সুন্দরী রমণীর দিকে তাকিয়েছিল। মেয়েটা অনেক সুন্দর, বেগুনি 3 পিস পরনে, মাথায় ওড়নাটা ঘুমটার মতো দেওয়া, কোমর সমান চুলে বেনি করা। মহিন হাঁ করে মেয়েটার চলে যাওয়া দেখছে। পাশে বসে আয়মান মিটিমিটি হাসছে। নিবৃত যার পরনে বিরক্ত। এই মেয়েকে নাস্তা আনতে কে বলেছিল? এই পরী কে রে? মহিনের কথা কপাল কুঁচকে গেল নিবৃতের। মুখটা বিকৃত করে সে বলল, হবে নতুন কাজের লোক। বাবা মা তো রাস্তাঘাটে যাকে পায় তাকেই ধরে বাড়িতে নিয়ে আসে। মোহনও উপরে যাচ্ছিল, নিবৃতের এই কথাটায় থমকে যায় সে। তাহলে তার পরিচয় সে এই বাড়ির কাজের লোক? দৌড়ে ছাদে উঠে যায় সে। খুব কাঁদতে ইচ্ছে করছে, খুব। মানুষের কথার চেয়ে বিষাক্ত বিষ হয়তো এই পৃথিবীতে দ্বিতীয়টি নেই। এই বিষ অন্যজন মানুষের মনকে মেরে ফেলতে সক্ষম। মনও চোখ মুছে ঘরে আসে। আলমারির নিজের কাবার থেকে একটা ডায়েরি বের করে সে। বারান্দা বসে 2টো লাইন লেখে তাতে। প্রিয়, তুমি তো আমায় কত ভালোবাসতে। আদৌ কি সেটা ভালোবাসা নাকি আমার কিশোরী মনের ছলনা? ডায়েরিটা বন্ধ করে আবার যথাস্থানে রেখে দেয় মনও। এই ডায়েরির প্রতিটা পাতায় পাতায় কেবল সে এবং তার প্রিয়কে নিয়ে লেখা এলোমেলো ভাবনা আছে। কি বলিস, এত সুন্দর মেয়ে কাজের লোক? কেন, তোর কোনো সন্দেহ আছে? না, তবে মেয়েটা সত্যিই পরীর মতো দেখতে। নিবৃত আবার বিরক্ত হয়, কপাল কুঁচকে তাকিয়ে থাকে কেবল। কিছু বলবে আম্মু? তোর বাবা তোকে ডেকেছে। কথাটা শুনে কপালে ভাঁজ ফেলে তাকায় নিবৃত। হঠাৎ তাকে কি প্রয়োজন? যাক, অবশেষে আমার কথা মনে হলো তোমাদের। আমি তো ভেবেছি ভুলে গিয়েছো। এসব কেমন কথা বাবুই? ওই মেয়েটাই তো এখন তোমাদের সব। এমন বলতে নেই বাবা, ও এখানে নতুন এসেছে। বাবা মা বোনদের ছেড়ে থাকাটা কি এতই সহজ? সারাদিন একা থাকে। এখন আমরাও যদি খারাপ ব্যবহার করি, মেয়েটা যাবে কোথায় বাবুই? বুঝেছি, রোহানের জায়গা দিয়ে দিয়েছো তাকে, তাই না?